আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব কার্যপত্র এইচএসসি হিসাব বিজ্ঞান সপ্তম অধ্যায় কার্যপত্র। অঙ্কটি একসঙ্গে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2018 সালে এসেছে। অঙ্কের নাম মেসাস শিমু ট্রেডার্স। দেখেন, অঙ্কটি শুরু করার আগে আমি আপনাদের সঙ্গে একটি ইনফরমেশন শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট, অনার্স এবং মাস্টার্স, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট ব্যবসায় শিক্ষা আছেন, অনার্সে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা ব্যাচ আলিফ কমার্স একাডেমিতে অ্যাভেলেবল আছে। তো আপনারা যারা আলিফ কমার্স একাডেমিতে পড়তে চাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন। আসেন অঙ্কটি আমরা শিখি। তো আমাদের শিমু ট্রেডার্সের ক নাম্বারটা আমরা অলরেডি যেহেতু বলেছি, খ নাম্বারটা আমি তারপরে সমন্বয় জাবেদারগুলো একটু আপনাদের আরেকবার একটু রিপিট করি। বলছে 1 নাম্বার, অনুপার্জিত সেবা আয় 10,000 টাকা সেবা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। অনুপার্জিত সেবা আয় যদি সেবা আয়ের মধ্যে কি থাকে, অন্তর্ভুক্ত থাকে, তাহলে সমন্বয় যাবে দেখি সেবা আয় হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট। 2 নাম্বার বলছে 2 মাসের ভাড়া বকেয়া আছে। তাহলে দেখেন, আমরা জানি কি 12 মাসে বছর, 12 মাসের মধ্যে যদি 2 মাস বাদ দিই তাহলে থাকে 10 মাস। তার মানে এখানে দেয়া আছে উপরে এই যে ভাড়া খরচ 40,000 টাকা। তার মানে এই 40,000 টাকা 10 মাসের, তার মানে 40,000 ভাগ 10 গুণন বকেয়া আছে 2 মাসের, তাহলে 8,000 টাকা বকেয়া। আর বকেয়া থাকলে সমন্বয় যাবেদা কি হয়, ভাড়া খরচ হিসাব বা ভাড়া হিসাব ডেবিট আর বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। 3 নাম্বার বলছে দেখেন, 2018 সালের 31 মার্চ পর্যন্ত 1 বছরের জন্য অগ্রিম বীমা প্রদত্ত হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই বছরের আমি হচ্ছে 1 বছর, মানে এই বছর এপ্রিলে শুরু হয়েছে, পরের বছর মার্চের 31 তারিখে শেষ হবে। তার মানে আমরা এপ্রিল থেকে ডিসেম্বর গুনলে কত, 9 মাস হয়। তাহলে 36,000 টাকা, এই যে অগ্রিম বীমা 36,000 টাকা, এটা 1 বছরের জন্য ভাগ 12 গুণন 9 দ্বারা গুণ করলে 27,000 টাকা অলরেডি আমাদের খরচ হয়ে গেছে। বীমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। যেহেতু এখানে অগ্রিম বীমা, সেখানে এই জন্য আমরা কি করব, খরচের জাবেদা দিব। এরপরে বলছে আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। আসবাবপত্র আছে 1,40,000, তাহলে 1,40,000 10% 14,000। আর আমরা সকলেই জানি এইটার কি হয়, আপনার হচ্ছে সমন্বয় জাবেদা হয় বা নরমাল জাবেদা কি, অবচয় খরচ বা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় কিসের হচ্ছে, আসবাবপত্র, আসবাবপত্রটা কি ক্রেডিট। আসেন আজকে এখন আমরা সমন্বয়ের এটা কমপ্লিট করি। তাহলে 1 নম্বরে কি, সেবা আয় হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট না। আগে আমাদের দেখতে হবে এখানে আছে নাকি। দেখেন তো সেবায় আছে কিনা, এই যে সেবায় আছে। সেবায় কত টাকা ডেবিট করতে হবে, 10,000। অনুপার্জিত সেবায় কি আছে, না থাকলে আমরা একটু লিখবো এখানে। দেখেন, অনুপার্জিত সেবা, অনুপার্জিত সেবায় ক্রেডিট। এখন তো কিন্তু শুধু এই 2 ঘরের কাজ, শুধু সমন্বয়ের এই 2 ঘরের কাজ। যদি কোনোটা উপরে থাকে সেটা পাশে কাজ করব, না থাকলে লিখতে হবে কত, 10,000 টাকা। আর এই যোগ বিয়োগটা নিচেও করা যায়, এখানেও করা যায়, এটা আপনাদের ইচ্ছা, এটাতে কোনো সমস্যা নেই। 2 নম্বরে বলছে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। দেখেন তো ভাড়া আছে কিনা, এই যে ভাড়া আছে। ভাড়া হিসাব ডেবিট কত টাকা, 8,000। বকেয়া ভাড়া নামে কোনো কি হিসাবের শিরোনাম আছে, তাহলে নিচে লিখতে হবে কি, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট কত টাকা, 8,000 টাকা। সমন্বয় নাম্বার 3 বলছে বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। বীমা খরচ নামে কোনো কি হিসাবের শিরোনাম আছে, আছে নাই, তাহলে আমাদের লিখতে হবে কি, বীমা খরচ হিসাব। বীমা খরচ হিসাব ডেবিট কত টাকা, 27,000। আর অগ্রিম বীমা ক্রেডিট, অগ্রিম বীমা এই যে আছে, এই সোজা সোজা এই যে অগ্রিম হিসাব ক্রেডিট করব কত, 27,000। এরপরে দেখেন অবচয় হিসাব। অবচয় হিসাব নামে কি কোনো
হিসাবে শিরোনাম নাই, তাহলে লিখতে হবে নাকি অবচয় হিসাব ডেবিট কত টাকা 14,000। আর পুঞ্জীভূত অবস্থায় আসবে এখানে, তাহলে ক্রেডিট করব কত 14,000, তাই না? এখন আমরা এখানে একটু জায়গা রেখে যোগ বিয়োগের জন্য রেখে দিই। তাহলে খেয়াল করেন, এটা যদি আমরা যোগ বিয়োগ করি কত টাকা হয় আমরা একটু দেখি যোগ বিয়োগ করে। তাহলে আমাদের যোগ বিয়োগ হলো কত 59,000 টাকা, 59 59। এবার খেয়াল করেন, দেখেন এখন আমাদের করতে হবে কি সমন্বিত রেয়ামিল। আমি আপনাদেরকে বলেছিলাম শুধু ডেবিট থাকলে ডেবিটে বসবে, শুধু ক্রেডিট থাকলে ক্রেডিটে বসবে। আর যদি ডেবিট ডেবিট ডেবিট, ক্রেডিট ক্রেডিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট সাংঘর্ষিক হলে বড়টার পক্ষ নিয়ে ছোটটাকে বাদ দিয়ে দিব। তাহলে মূলধন, মূলধন কি শুধু ক্রেডিট, তাই না? 1.5 লাখ টাকা। এখন দেখেন সেবা আয় নরমালি একটা ক্রেডিট একটা ডেবিট না, বড় কে বড় হচ্ছে ক্রেডিট, তাহলে ক্রেডিটেই বসবে। এখান থেকে ডেবিটটা বাদ দিলে 2 লক্ষ কত হবে 90,000। এরপরে আসবাবপত্র শুধুই ডেবিট 1,40,000, নগদ হচ্ছে 2,50,000। এবার দেখেন অগ্রিম বীমা ডেবিট আর ক্রেডিট সাংঘর্ষিক না, ডেবিটটা বড়, তাহলে ডেবিটে 36,000 আর ক্রেডিটে কত 27,000। যদি বাদ দিই তাহলে ডেবিটে বসবে কত 9,000। তেমনি ভাড়া দুইটাই ডেবিট, ডেবিট এবং ডেবিট মিলে কি ডেবিটই হয়, তাহলে কত হবে ডেবিটে 48,000। পুঞ্জীভূত অবচয় কত 16,000 আছে, তাই না? নতুন করে হলো কত 14, তাহলে কত হচ্ছে দুইটাই ক্রেডিট, ক্রেডিটে বসবে কত 30,000 না? একটু খেয়াল করেন। আর আরেকটা কথা বলতে চাই, যারা অনলাইনে বা রেকর্ডিং ক্লাসটি দেখছেন, আমি কিন্তু পড়ানোর সময় ভিডিও করি, সো আমি কিন্তু আমার স্টুডেন্টদের সঙ্গে কথা বলি। আপনারা আবার ভাববেন না স্যার আসলে স্টুডেন্টদের কিভাবে প্রশ্ন করছে, এখন আমি রানিং পড়াচ্ছি আর পড়াইতে পড়াইতে ভিডিওটা করা হয় সাধারণত। তাহলে দুইটাই ক্রেডিট, দুই ক্রেডিট মিলে কি ক্রেডিটই হবে কত টাকা 30,000 টাকা। এরপরে দেখেন অনুপার্জিত সেবায় এটা হচ্ছে শুধুই ক্রেডিট কত 10,000, তাই না? বকেয়া ভাড়া এটা হচ্ছে কি শুধুই বকেয়া ভাড়া হিসাব। আচ্ছা ভাড়া এটা শুধুই আমাদেরকে এখানে বসাইতে, সরি আমরা একটু ওই ঘরে বসিয়ে ফেলছিলাম মেবি। বকেয়া ভাড়া হিসাব কি ক্রেডিট কত টাকা 8,000 টাকা। তা বীমা খরচ হিসাব শুধুই ডেবিট কত 27,000 আর অবচয় হিসাব ডেবিটে কত টাকা 14,000 টাকা। এবার দেখেন আমরা একটু যোগ বিয়োগটা করব এটার। তাহলে এটার যোগফল হচ্ছে কত 4,88,000, এখানে কত 4,88,000। এখন খেয়াল করেন, এখন আমাদের করতে হবে কি আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। একটা জিনিস আপনারা সব সময় মনে রাখবেন, আমি এটা আপনাদের আগেও বলে দিছি, সেটা হচ্ছে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এইটা আপনারা কখনো পরীক্ষার খাতাতে লিখবেন না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আয় বিবরণীর ক্রেডিটে যত প্রকারের আয় আছে সেগুলো বসে, আর ডেবিটে বসে কি ব্যয়গুলো। আর এই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে যত প্রকারের কি আছে সম্পদ ব্যয়, নাকি সরি সম্পদ উত্তোলন উত্তোলন, এখানে বসে কি দায় অবলিক মূলধন। একটা জিনিস মনে রাখবেন, নিট ক্ষতি হলে এইখানে বসবে ডেবিটে আয় বিবরণীর আর্থিক অবস্থার বিবরণীর, আর হচ্ছে নিট মুনাফা হলে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে বসবে, নাকি? এখন খেয়াল করেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা চাইলে এই চারটা ঘর একসাথে করতে পারি কলাম। এখন শুধু এই সমন্বিত রেয়ামিলের টাকার মূল্য আছে, এই দিকটার টাকার আর কি কোনো মূল্য নেই। তাহলে একটু খেয়াল করেন মূলধন, মূলধন কি এখানে ক্রেডিটে বসবে। তারপরে দেখেন সেবা আয়, এটা আয় না? আয় হলে আমি নিচে লিখে দিছি, এই যে আয় হলে আয় বিবরণীর কিসে বসে ক্রেডিটে। তারপরে দেখেন আসবাবপত্র, আসবাবপত্র সম্পদ, এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে বসবে।
তারপরে দেখেন নগদ, নগদটা কি সম্পদ না? আপনারা একটু ক্যালকুলেটর উঠাবেন প্লিজ। অগ্রিম বীমা সম্পদ। তারপরে ভাড়া, ভাড়া হচ্ছে একটা ব্যয়। ব্যয় হলে এই যে আয় বিবরণীর ডেবিটে, পুঞ্জভূত অবচয় একটা ফান্ড, এটা হচ্ছে ক্রেডিটে যাবে আর্থিক অবস্থার বিবরণীর। তারপরে অনুপার্জিত সেবা, এটা কি দায় না? তারপরে দেখেন বকেয়া ভাড়া, বকেয়া ভাড়াও হচ্ছে একটা দায়। বীমা খরচ হচ্ছে ব্যয়, কত টাকা? 27,000। অবচয় খরচ একটা ব্যয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট দিকে কত হচ্ছে, 2,90,000 না? নিয়ম অনুসারে কি দুই দিকের মধ্যে বড়টা দুই দিকেই নামাইতে হয়, তাই না? তো 2,90,000 থেকে যদি আমরা এই তিনটা বাদ দিই তাহলে খেয়াল করেন মোট কত হচ্ছে আমরা একটু দেখব। 2,90,000 থেকে আমরা একটু এগুলা বাদ দিয়ে দিব, তাহলে কত হচ্ছে এখানে? 2,01,000 না? তাহলে দেখেন এইটা কি, এই মুইন বলো আমাকে, এখানে আয়টা বড় হয়েছে, তার মানে এটা কি নিট লাভ। আর যদি ব্যয়টা বড় হতো তখন কি হতো? নিট ক্ষতি। তাহলে এখানে আমরা লিখে দেবো নিট মুনাফা বা, আচ্ছা নিট মুনাফা বা লাভ কিন্তু একই, তাই না? এখন এই এই যে আমি লিখছি নিট মুনাফা হলে কি ক্রেডিটে আসবে না? 2,01,000 দুই দিকে যোগ বিয়োগ করলে কত হয় আমাকে একটু বলেন তো। দুই দিকে যোগ বিয়োগ করেন, যোগ বিয়োগ করে বলেন। 3,99,000। এখানেও কত? 3,99,000। তো আমাদের অঙ্কটি কিন্তু কমপ্লিট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যারা আমাদের ক্লাসটি দেখছেন আপনাদের প্রত্যেককে আবারও আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সকলকে।